আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। কোহিনুর শাকি। প্রথমে সংবাদ শিরোনাম। বাংলাদেশ ও ভুটানের মধ্যে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। ভুটানে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ, বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দেশে আবারও ৩.৩ মাত্রার ভূমিকম্প। উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ এলাকায়। শুক্রবারে ভূমিকম্পে সারা দেশে অন্তত 10 জনের প্রাণহানি, আহত কয়েকশো। শিগগিরই ঢাকার সব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, জানালেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দিতে প্রস্তুত নির্বাচন কমিশন, বললেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ধর্ম ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়াকে ইসলাম কখনো সমর্থন করে না, বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। জনগণের সম্পদ লুট করায় স্বাধীনতার ৫৪ বছরও দেশের কোনো অগ্রগতি হয়নি, জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের মন্তব্য। যুদ্ধবিরতির পরেও গাজায় ৬৭ শিশুকে হত্যা করেছে ইসরায়েল, জানালো জাতিসংঘ। এবং চীনে অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে পূর্ব তিমুরকে ৫-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বাংলাদেশ ও ভুটানের মধ্যে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ এবং ভুটানে বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগে বিষয়ে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ এবং ভুটানের মধ্যে প্রতিনিধি পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। অন্যদিকে ভুটানের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির প্রধানমন্ত্রী সেরিং তোবগে। বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়, যার মধ্যে রয়েছে বাণিজ্য ও বিনিয়োগ, দ্বিপাক্ষিক যোগাযোগ, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, জ্বালানি ও বিদ্যুৎ, টেলিযোগাযোগ, পর্যটন, সংস্কৃতি, যুব ও ক্রীড়া এবং শিল্প। এর আগে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একান্তে বৈঠক করেন সফররত ভুটানের প্রধানমন্ত্রী সেরিং তোবগে। এর আগে 2 দিনের রাষ্ট্রীয় সফরে সকালে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী সেরিং তোবগে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনার প্রদান করা হয়। রিপোর্ট খালিদ হাসানের। সকাল ৮টা ১৫ মিনিটে ভুটানের প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী ড্রোক এয়ারের বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ভুটানের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান। পরে ভুটানের প্রধানমন্ত্রী তোবগেকে একটি অস্থায়ী অভিবাদন মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ১৯ বার তুপধ্বনির মাধ্যমে সালাম ও গার্ড অব অনার প্রদান করা হয়। পরে ভুটানের প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন করেন। এ সময় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস উভয় দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের একে অপরের সাথে পরিচয় করিয়ে দেন।
পরে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে ভুটানের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন। বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী তুবগে শুক্রবারের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে খোঁজ খবর নেন। একই সাথে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। এদিকে এয়ারপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সরাসরি সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান ভুটানের প্রধানমন্ত্রী। স্মৃতিসৌধে পৌঁছালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তুবগেকে স্বাগত জানান। পরে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন ভুটানের প্রধানমন্ত্রী। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। বিউগলে বাজানো হয় করুণ সুর। পরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তুবগে পরিদর্শন বয়ে স্বাক্ষর করেন। এ সময় তিনি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। খালিদা হোসেন, বিটিভি নিউজ, ঢাকা। ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় গতকালকের 5.7 মাত্রার ভূমিকম্পের পর আজ আবারও অনুভূত হয়েছে মৃদু কম্পন। সকাল 10:36 3.3 মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ এলাকায়। গবেষকরা বলছেন এটি গতকালকের ভূমিকম্পের আফটার শক। বড় ভূমিকম্পের পর এমন একাধিক আফটার শকের সম্ভাবনা থাকে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প গবেষণা কেন্দ্র জানায়, গতকালকের 5.7 মাত্রার ভূমিকম্পের উপকেন্দ্র ছিল নরসিংদীর মাধবদী এলাকায়, যা আবহাওয়া অধিদপ্তর থেকে প্রায় 13 কিলোমিটার পূর্বে। আর আজকের 3.3 ম্যাগনিটিউডের ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল একই উপজেলায়, তবে আবহাওয়া অধিদপ্তর থেকে দক্ষিণ পূর্ব দিকে প্রায় 29 কিলোমিটার দূরে। বাংলাদেশের ভূমিকম্প ইতিহাস অনুযায়ী 1971 সালে দেশের জন্মলগ্ন থেকে এটি সবচেয়ে বড় ভূমিকম্প। এমনকি গত 100 বছরের মধ্যে ঢাকাকে কেন্দ্র করে এত শক্তিশালী কম্পন ঘটেনি। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানই ঝুঁকিপূর্ণ হওয়ার মাঝে মধ্যে কম বেশি ভূমিকম্প অনুভূত হয় এবং বড় ভূমিকম্পের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে শুক্রবার কেঁপে উঠেছিল রাজধানী সহ সারা দেশ। ভয়াবহ এই ভূমিকম্পে এখন পর্যন্ত শিশুসহ 10 জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে শুধু নরসিংদীতেই মারা গেছেন 5 জন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকশো মানুষ। ভূমিকম্পে পুরান ঢাকার আরমানিটোলায় একটি ভবনের রেলিং ধসে পড়ে 3 জন নিহত হন। পুলিশ জানিয়েছে, নিহতদের সবাই ওই সময় ভবনটির নিচে রাস্তায় অবস্থান করছিলেন। এদিকে রাজধানীর মুগদার মদিনাবাগে নির্মাণাধীন ভবনের রেলিং ধসে এক নিরাপত্তা কর্মীরও মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে এক শিশুরও মৃত্যু হয়েছে। এ সময় শিশুটির মা সহ 2 জন আহত হন। এদিকে ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে এক শিশুসহ 5 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। ভূমিকম্পে ঢাকা, নরসিংদী, গাজীপুরে কয়েকশো মানুষ আহত হয়েছে। গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পে ভয়ে হুড়োহুড়ি করে বহুতল ভবন থেকে নিচে নামতে গিয়ে পোশাক কারখানার অন্তত 400 শ্রমিক আহত হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ভবনের ছাদের পলেস্তার, দেয়াল ইত্যাদি ধসে ও হুড়োহুড়িতে অনেকে আহত হয়েছেন। এদিকে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, শুক্রবারে ভূমিকম্পের মাত্রা তুলনামূলকভাবে কম হলেও অদূর ভবিষ্যতে বাংলাদেশে বড় ধরনের ঝুঁকিতে রয়েছে। তাদের মতে, অবকাঠামো নির্মাণের বিধিমালা কঠোরভাবে প্রয়োগ না হলে এবং জনসচেতনতা ও প্রশিক্ষণ জোরদার না হলে ভূমিকম্পের সম্ভাব্য বিপর্যয় মোকাবেলা করা কঠিন হবে। বিস্তারিত সাদ্দাম হোসেনের প্রতিবেদনে। শুক্রবার সকালে 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পের তীব্রতায়
জনমনে আতঙ্ক ছিল ভয়াবহ। বিশেষজ্ঞদের আশঙ্কা এর চেয়েও একটু বেশি মাত্রা অর্থাৎ রিক্টার স্কেলে 6 মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ভূমিকম্পের অতীত ইতিহাস অনুযায়ী সামনে বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন এই পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে জনগণকে সচেতন করার বিকল্প নেই। সচেতন হওয়া ছাড়া আমরা এই সামনে যে আশঙ্কা করছি ভয়াবহ এক প্রলয়ঙ্করী মানবিক বিপর্যয়ের, সেইটা থেকে বাঁচতে হলে এখনই উদ্যোগ নিতে হবে। প্রত্যেক পাড়াতে খেলার মাঠ রাখতে হবে, তাহলে একদিকে খেলাধুলা হবে এবং সেখানের মধ্যে খুব দ্রুত যাতে সব বিল্ডিং লোকালয় থেকে লোকজন যাতে যায়, নাইলে মুশকিল কয়েক সেকেন্ডের মধ্যে। আর যদি ঘরের মধ্যে বিল্ডিং থাকে তখন তারা রেস্কিউ হিসেবে সব ইলেকট্রিসিটি গ্যাস লাইন বন্ধ করে দিয়েই শক্ত কিছু মাথায় দিয়ে টেবিলের নিচে হার্ড কোনো জায়গায় তারা শেল্টার নেবে, আর সঙ্গে পানি চিড়া এইগুলো সবসময়ই রাখবে। এক সপ্তাহ পর্যন্ত এইগুলো যায় এরকম, তারপর বদল করে নেবে, কিন্তু এইগুলো স্টক রাখতে হবে। আর রেস্কিউয়ের জন্য যাতে করে বিল্ডিং টেল্ডিং থেকে উদ্ধার করা, সেইগুলো তো আমাদের খুবই অপর্যাপ্ত, সেগুলো ক্যাপাসিটি আমাদের বিল্ড আপ করতে হবে। ভূমিকম্প ঝুঁকি বিবেচনায় রাজধানী ঢাকা উচ্চ ঝুঁকিতে রয়েছে, কিন্তু এই বিবেচনায় বহুতল ভবন কিংবা অবকাঠামো নির্মাণে অনেকাংশেই মানা হচ্ছে না নীতিমালা। এটি বিপর্যয়ের বড় কারণ হবে বলে মনে করেন এই পরিকল্পনাবিদ। জলাশয় জলাভূমির উপরে নগরকে বাড়তে দিয়েছে। ভূমিকম্পের সময় সবচেয়ে বেশি ভালনারেবল থাকে জলাশয় জলাভূমি প্লাবন ভূমির উপরে যে ভবনগুলো আছে, কেননা তখন দুটো ফ্যাক্টর কাজ করে, একটা হচ্ছে লিকুইফেকশন, একটা অ্যাম্প্লিফিকেশন। তাহলে সাধারণ মাত্রার ভূমিকম্পের প্রভাবটা সেই ভবনের জন্য কয়েক গুণ বেড়ে যায়। তাহলে এই যে জলাশয় জলাভূমির উপরে নির্বিচারে ভবনগুলো হলো এবং রাষ্ট্র উদাসীন থাকলো, তাহলে রাষ্ট্রের তো দায় আছে। আবার সাম্প্রতিক সময় দেখলাম যে ঢাকা ডিটেল এরিয়া প্ল্যান ডেবকে পরিবর্তন করে আবারও উঁচু উঁচু ভবন বানানোর জন্য যে আবার এই উদ্যোগটা নেওয়া হলো, এর মাধ্যমে কিন্তু যেসব এলাকাতে উঁচু ভবন হচ্ছে সেগুলো কিন্তু ভালনারেবল, এবং প্লাবন ভূমি জলাভূমির উপরে ভবনগুলো আরও ভালনারেবল। ভূমিকম্পে ফাটল ধরা ভবনগুলো অতি দ্রুত নিরাপদ করতে ভবন মালিকদের সতর্ক হওয়ার তাগিদ দিয়েছেন তিনি। আজকের ভূমিকম্পে যে পরিমাণ ভবনে ঢাকা শহরে ফাটল এবং হেলে গিয়েছে, এটা কিন্তু অ্যালার্মিং। যদিও পুরো ভবন ধসে পড়েছে সেরকম খুব বেশি ঘটনা ঘটেনি, কিন্তু ফাটলের দিক দিয়ে কিন্তু আমরা প্রচুর ভবন ঝুঁকির মধ্যে পড়ে গেছে। এখন ইমিডিয়েট করণীয় হচ্ছে যে আমাদের এই ভবনগুলোকে ইন্সপেকশন করতে হবে, যেটাকে বলে ডিটেল ইঞ্জিনিয়ারিং ইন্সপেকশন। সেটার মাধ্যমে কিন্তু নির্ণয় করা সম্ভব হবে সেই ভবনটাকে কি আবার বর্তমান ব্যবহার উপযোগী করা যায় কিনা ইলেকট্রোফিটিংয়ের মাধ্যমে। ভবন মালিক যারা আছে তারা অনেক সময় লুকাতে চান যে তার ভবনে ফাটল আছে, এটা অনেক সময় চুনকাম দিয়ে ঢেকে ফেলতে চায় এবং তাহলে ভাড়া দিতে পারবে না। তো রাষ্ট্রের তো দায়িত্ব আছে, কমিউনিটি ভিত্তিক রাষ্ট্রের কিন্তু জোনাল অফিস আছে, রাজুকের আছে, সিটি কর্পোরেশনের আছে, তাদেরকে সম্পৃক্ত করে এই ডিটেল অ্যাসেসমেন্টগুলো আমাদের করতেই হবে। এবং সেই ক্ষেত্রে যারা ভবন মালিক যারা এই ধরনের ফাটল দেখা দিয়েছে তাদেরকে এক ধরনের সহায়তা দেওয়ারও কথা রাষ্ট্র ঘোষণা করতে পারে, যে তারা যদি রাজুক বা সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করে তাহলে তাদের রেট্রোফিটিংয়ের জন্য কী ধরনের টেকনিক্যাল পরামর্শ সেটাও রাজুক দিবে বা সিটি কর্পোরেশন দিবে। এই ধরনের বিষয়গুলো যদি আমরা অনুপ্রাণিত করতে পারি তাহলে মালিকরা নিজেরাই আগ্রহী হয়ে আসবে। ঢাকার ক্রমবর্ধমান জনঘনত্ব, দুর্বল অবকাঠামো এবং সক্রিয় ফ্রন্টলাইনের কারণে ভূমিকম্প এখন আর শুধুই সতর্কতা নয়, বরং বড় ধরনের বিপর্যয়ের সম্ভাব্য হুমকি। এই পরিস্থিতিতে রাষ্ট্র থেকে ব্যক্তি সবাইকে এখনই প্রস্তুতি বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সাদ্দাম হোসাইন, বিটিভি নিউজ, ঢাকা। শিগগিরই ঢাকার সব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। আজ রাজধানীর বংশালে কসাইটুলির ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে তিনি কথা বলেন। রাজুকের চেয়ারম্যান বলেন, কসাইটুলিতে ভূমিকম্পের রেলিং ভেঙে পড়া ভবনের নকশা দেখাতে পারেনি মালিকপক্ষ। আগামী 7 দিনের মধ্যে নকশা দেখাতে না পারলে ভবনটি সিলগালা করার নির্দেশ দেন রাজুক চেয়ারম্যান। কম জমিতে থাকা পুরনো বা উঁচু বাড়ি ভেঙে কয়েকজন মিলে বাড়ি বানানোর পরামর্শ দিয়ে রাজুক চেয়ারম্যান বলেন, অনেকগুলো প্লট নিয়ে যদি একটি বাড়ি করা হয় তাতে হয়তো আপাতত কিছু ক্ষতি হবে তাদের, কিন্তু ক্ষতি হলেও নতুন যে বাড়ি পাবে তাতে ক্ষতি পুষিয়ে আরও উপকারী হবেন, কারণ এখানে যে উচ্চতা পাবে বা অন্যান্য যে সুযোগ সুবিধা তাতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না।
কোনো ভূমিকম্প ছাড়াই যে দুর্ঘটনা ঘটতে পারে এরকম অহরহ বিল্ডিং আছে। ভিতরে যেসব বাড়ি কারখানা করে রাখছে, বিভিন্ন ধরনের কারখানা, মানে এদেরকে বলে আইনের আওতায় এনে কাজ বন্ধ করে দিয়ে এদের শিক্ষা। আর যদি নিজেরা না বুঝে তাহলে বোঝার খুব মুশকিল। পুরান ঢাকার ব্যাপারে কিন্তু আমাদের একটা আলাদা স্পেশাল প্রোগ্রাম আছে। আমরা এখানে কিছু কাজ করতে চাই। অনেকগুলো পদ্ধতি এখানে আমাদের অ্যাডাপ্ট করার চিন্তা আছে। একটা হচ্ছে ইলেকট্রিফিকেশন আছে, সেকেন্ড আছে যে যদি তারা কিছু বাড়ি ভেঙে সেখানে যদি কয়েকজন মিলে একটা বাড়ি করে তাহলে আমরা তাদেরকে বেশ কিছু বোনাস দিব, বেনিফিট দিব। তাদের ওই বাড়ি ভাঙলে যে ক্ষতি হবে তার থেকে নতুন বাড়ি করলে তারা বেশি বেনিফিট। এই যে বাড়িটা আমরা আসছি, হ্যাঁ, বলে প্ল্যান আছে, আমাদের কাছে প্ল্যান নাই, আমরা প্ল্যান খুঁজে পাচ্ছি, তার মানে প্ল্যান নাই। এখন এদের কাছে আসতেছি, এরা বলে প্ল্যান আছে, ঠিক আছে, এই দিচ্ছি, আজকে দিচ্ছি, কালকে দিচ্ছি, চিঠি দিচ্ছি। এগুলো নিয়ে তো আমি প্রতি মাসে একাধিক মানে শুনানি, ঠিক আছে না? তো কাজেই এগুলো একটা জটিলতা আছে। কাজেই একদম সঠিক তথ্য নাই যে কতগুলো বিল্ডিং এর একেবারে প্ল্যানই নেই। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর অপব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ রয়েছে। তবে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দিতে প্রস্তুত রয়েছে ইসি। আজ রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিল্ডিং ব্রিজেস রিজিওনাল ইলেকটোরাল গভর্নেন্স অ্যান্ড সিটিজেন অবজারভেশন এক্সচেঞ্জ শীর্ষক কর্মশালায় শ্রীলঙ্কা, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের নির্বাচন বিশেষজ্ঞগণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, বিগত 3টি নির্বাচন বিতর্কিত করেছিল নির্বাচন কমিশনকে। ভাবমূর্তির পুনরুদ্ধার সহ ভোটারদের আস্থা অর্জনে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সকল বাধা অতিক্রম করে কাজ করছে নির্বাচন কমিশন। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয় করতে পারলে সমাজ পরিবর্তন হবে। ধর্মকে বাদ দিয়ে শিক্ষা গ্রহণ করতে গেলে মানুষ বিপদগামী হতে পারে। সকালে চট্টগ্রামে আসুনিয়া মডেল মাদ্রাসার বার্ষিক মাহফিল ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। ধর্মকে যদি শিক্ষা থেকে আলাদা করা হয় তাহলে সংকট দেখা দেবে বলে মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা। নগরীর একটি হোটেলে হাফেজ মাওলানা মোহাম্মদ আনারুল হক আজহারীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ মমতাজ উদ্দিন কাদেরী, হাফেজ মাওলানা জাকারিয়া আজহারী, মাওলানা সোহাইল সালেহ সহ মাদ্রাসার শিক্ষকগণ বক্তব্য রাখেন। আমরা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, free, fair, impartial, inclusive. We are holding election. আমরা চেষ্টা করছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই নির্বাচন সম্মুখের পরিবেশে হবে। যারা নির্বাচিত হবেন আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করব। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্ম ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়াকে ইসলাম কখনো সমর্থন করে না। আজ রাজধানীর কাকরাইলে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার কেয়ারটেকারগণের দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নর্সের গভর্নর মাওলানা শাহ মোহাম্মদ নেসরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রেসিডেন্সিয়াল মডেল কলেজের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, মৌসিক কেয়ারটেকার কল্যাণ পরিষদের সভাপতি জুবাইদুর রহমান। মির্জা ফখরুল বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় সকলকে সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন, দেশের ছাত্র জনতা জীবন দিয়ে ফ্যাসিস্টদের বিতাড়িত করেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে সকলের অধিকার সুরক্ষায় কাজ করবে বিএনপি। আমাদের বিএনপি আপনারা জানেন, আমরা খুব ঘোষিত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের তৈরি করা দল এবং আমাদের দলের মূল বিষয়টা হচ্ছে একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আমরা হচ্ছে একটা উদারপন্থী গণতান্ত্রিক দল।
আমরা বিশ্বাস করি গণতন্ত্র যদি একটা দেশে থাকে তাহলে সকল শ্রেণীর, সকল ধর্মের, সকল বর্ণের মানুষের অধিকারটাকে প্রতিষ্ঠিত করা যায়। আর যদি সেটা না থাকে তাহলে কারোরই অধিকার প্রতিষ্ঠিত করা যায় না। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া, এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না। এই যে ত্যাগ সকলের, এই যে 1400-1500 ছেলেকে হত্যা করা হলো, সব কিছু মিলিয়ে যে সুযোগ এসছে, আসুন আমরা সবাই মিলে অন্তত এই জায়গাতে আমরা ঐক্যবদ্ধ হই যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে গ্রহণযোগ্য একটা নির্বাচন করে আমরা একটা গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করি, যার মধ্য দিয়ে আমরা আমাদের সমস্ত সমস্যাগুলোকে তুলে ধরতে পারবো। পার্লামেন্টে আলাপ হবে, সেই পার্লামেন্টে ডিসিশন হবে এবং সেটাই হবে জনগণের সিদ্ধান্ত। অতীতে যারা ক্ষমতায় ছিল তারা জনগণের সম্পদ লুট করায় স্বাধীনতার 54 বছরও দেশের কোনো অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে চট্টগ্রামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচনে নির্দিষ্ট দলের বিজয় নয়, জনগণের বিজয়ের মাধ্যমে স্বৈরাচার জুলুমবাজদের দেশ থেকে উৎখাত করতে পারলে সামগ্রিক বিজয় অর্জিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বহুবিধ সম্পদও দান করেছেন, আর সম্পদের একটা লীলাভূমি হচ্ছে এই চট্টগ্রাম, বিশেষভাবে বাংলাদেশের মধ্যে। কিন্তু আমরা সেই সম্পদের উপকারভোগী হতে পারলাম না জনগণ। কিছু লোক জনগণের সম্পদকে লুণ্ঠন করে তারা তাদের পকেটকে ভারী করেছেন, তাদের কপাল কিসমত বড় করেছেন, কিন্তু জনগণ কার্যত সেরকম কোনো উন্নয়নের মুখ দেখে নেই। শিক্ষা আমাদের মুখ তুবড়ে পড়ে আছে। ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রি নতুন করে এখন আর গ্রো করছে না। এগ্রো বেসড ইন্ডাস্ট্রিতে আমাদের তেমন কোনো সাড়া নেই। আমাদের মৎস্য এবং পশু সম্পদে ব্যাপক প্রয়োজন থাকা সত্ত্বেও এখনও আমাদের চাহিদার তুলনায় আমাদের প্রোডাকশন খুবই কম। এই সব কিছু একটা কারণেই, এটি হচ্ছে ভিশনারি, আন্তরিক, দেশপ্রেমিক, সৎ নেতৃত্বের অভাব। এই 4টা উপাদান ছিল না বলেই দেশ বারবার মুখ থুবড়ে পড়েছে। সুযোগ এসেছে, সুযোগ হারিয়ে গেছে। আমরা 24-এর এই সুযোগকে আর হারাতে চাই না। এর আগে একটি হেলিকপ্টার যোগে চট্টগ্রাম নগরী চকবাজার প্যারেড ময়দানে অবতরণ করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। পরে নগরীর পূর্ব ফিরোজ শাহ আল জামিয়াতুল ইসলামিয়া ও দারুল ইয়াতামা মাদ্রাসার 50 বছর পূর্তি উপলক্ষে দস্তারবন্দি ও ইসলামী মহাসম্মেলনে যোগ দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে খেলাফতে মজলিসের আমির মৌলানা মামুনুল হক বক্তব্য রাখেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। গাজায় বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। এ হামলায় রক্ষা পাচ্ছে না শিশুরাও। গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত 67 শিশু নিহত হয়েছে। ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য দেন। বিস্তারিত জাকিয়া জামান আনিকার প্রতিবেদনে। 2 বছরের ইসরায়েলি আগ্রাসনের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত মাসে গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও গাজায় অন্তত 67 জন শিশুকে হত্যা করা হয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস জানান, নিহতদের মধ্যে একটি নবজাতক কন্যা শিশুও রয়েছে। পিরেস বলেন, এগুলো সবই ঘটছে চলমান যুদ্ধবিরতির মধ্যে। চলমান এই ঘটনা প্রবাহ ভয়াবহ এবং উদ্বেগজনক। তিনি বলেন, এগুলো কেবল সংখ্যা নয়, প্রতিটি শিশু ছিল একটি পরিবার, একটি স্বপ্ন, একটি জীবন নিয়ে, যা অব্যাহত সহিংসতায় মুহূর্তেই নিভে গেছে। Children and families in Gaza remains catastrophic, extremely dire.
with the temperatures changing and the weather creating a lot of difficulties to an already exhausted population. Severe rain and floodings have deepened the suffering of children. ইউনিসেফের হিসেব মতে গাজায় ইসরায়েলি হামলার সবচেয়ে বড় শিকার শিশুরা। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত অন্তত 64,000 শিশুর মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। অন্যদিকে চ্যারিটি সংগঠন সেভ দ্য চিলড্রেন জানিয়েছে 2024 সালে প্রতি মাসে গড়ে 475 জন ফিলিস্তিনি শিশু আজীবনের মতো পঙ্গুত্ব বরণ করছে। এসব শিশুদের অনেকের মস্তিষ্কে আঘাত, আবার কারো সারা শরীরে দগ্ধ ক্ষত রয়েছে। সংগঠনটি বলছে আধুনিক ইতিহাসে গাজাই এখন সবচেয়ে বেশি শিশুর অঙ্গচ্ছেদের এলাকা হয়ে দাঁড়িয়েছে। এদিকে তথাকথিত ইয়েলো লাইনের আরও 300 মিটার ভিতরে ঢুকে পড়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। ফলে গাজাবাসীর জীবন এখন আরও সংকুচিত হয়ে পড়েছে। 10 অক্টোবর যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েল অন্তত 400 বার এই চুক্তি লঙ্ঘন করেছে। এরপরেও ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনা হচ্ছে না বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে মেনে নেবে না, এমনকি সৌদি আরবের সঙ্গে স্বাভাবিকীকরণ অর্জনের বিনিময়েও তা মেনে নেবে না। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ছিটমহলে হত্যাকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছেন। Access to weapons should cease firing so we can deliver humanitarian aid and we can start the very long and slow process of rebuilding. জাকিয়া জামান, আনিকা, বিটিভি নিউজ। দক্ষিণ লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে চালানো সাম্প্রতিক হামলায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের 13 সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে লেবানন কর্তৃপক্ষ হামলায় নিহতের সংখ্যা নিশ্চিত করলেও তাদের পরিচয় প্রকাশ করেনি। লেবানন কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার আন আল হেলওয়ে শিবিরে চালানো ওই হামলায় কমপক্ষে 13 জন নিহত হয়েছে, তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, দক্ষিণ লেবাননে হামাসের একটি প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে চালানো সুনির্দিষ্ট হামলায় হামাসের 13 যোদ্ধাকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে ছিলেন জাওয়াদ সিদাওয়ি, যিনি লেবানন থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা পরিচালনার প্রশিক্ষণে জড়িত ছিলেন। বাকি 12 জনের পরিচয় জানার জন্য বার্তা সংস্থা এএফপি অনুরোধ করলেও তাতে সাড়া দেয়নি ইসরায়েলি সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন সংক্রান্ত নিজেদের শান্তি প্রস্তাব গ্রহণের জন্য দেশটিকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। শুক্রবার ফক্স নিউজ রেডিওকে ট্রাম্প বলেন, তার মতে প্রস্তাবটি গ্রহণে কিয়েভের জন্য উপযুক্ত সময় আগামী বৃহস্পতিবার। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ট্রাম্পের এমন প্রস্তাবে তার দেশ একটি সংকটময় পরিস্থিতির মুখে পড়েছেন। শুক্রবার কিয়েভে নিজের কার্যালয়ের সামনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, আমাদের হয়তো সম্মান হারাতে হবে অথবা যুক্তরাষ্ট্রের মতো একটি গুরুত্বপূর্ণ অংশীদারকে হারাতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাব ইউক্রেন সংঘাত সমাধানের ভিত্তি হতে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানান, কিয়েভ যদি প্রস্তাবটি প্রত্যাখ্যান করে তাহলে রুশ সেনাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। নিউ ইয়র্ক শহরে নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক সময়ে ট্রাম্পের বিভিন্ন পদক্ষেপে বিতর্কের সৃষ্টি হওয়া গতকালের এই বৈঠকে ট্রাম্পের একটি কৌশল বলে মনে করা হচ্ছে। এই বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে আগ্রহের সৃষ্টি হয়। অর্থনৈতিক দুর্বলতার মুখে ট্রাম্পের সমর্থন যখন হ্রাস পাচ্ছে, তখন এই কৌশল কতটা কাজে লাগবে তা নিয়েও প্রশ্ন উঠেছে। এবারে আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে।
সেই সাথে ভোরের দিকে নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.8 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.3 ডিগ্রি কম। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 6টা 10 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 8 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 2টা 5 মিনিটে, জোয়ার সকাল 8টা 46 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে দুপুর 2টা 25 মিনিটে এবং জোয়ার রাত 8টা 45 মিনিটে।